সালাম আলাইকুম। সবাইকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি জাহিদুল ইসলাম, বিবি অনার্স অ্যাকাউন্টিং অ্যাসিস্ট্যান্ট টিচার, মেজরহাট হাই স্কুল। আজকে আমার ক্লাসটা হবে হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর অধ্যায় 10-এর 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আর্থিক বিবরণী। অধ্যায় 10-এর নাম হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর 2 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আছে ওইটা আমি আজকে আলোচনা করবো, ওইটা নিয়ে সমাধান হবে আজকের ক্লাসে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আশা করি বই আছে অ্যাকাউন্টিং এর। অধ্যায় 10-এর 2 নং সৃজনশীল প্রশ্নটা তোমাদের সামনে ওপেন করে রাখো। ওকে, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একজনে জানা। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এবার আমাদের ক্লাসে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। আমাদের প্রশ্নটা আসুক আস্তে আস্তে। হ্যাঁ, আমরা এবার প্রশ্নটা একটু জুম দিয়ে দেখে নিই। ওকে, রিমঝিম এন্টারপ্রাইজ 2017 সালের 31 ডিসেম্বর তারিখে কতিপয় খতিয়ান উদ্বৃত্ত ও প্রয়োজনীয় সমন্বয় সমূহ নিম্নরূপ। হিসাবের নাম: খতিয়ান পৃষ্ঠ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট হয় সবসময় 30,000 টাকা। ওকে, ক্রয় যখন আগে তাহলে ক্রয় হবে 2,90,000 টাকা, আর বিক্রয় যখন পরে বিক্রয় হবে 4,20,000 টাকা। আর ক্রয় মানে ব্যয়, ব্যয় তার কারণে ডেবিট হয়েছে। বিক্রয় মানে আয়, আয় ক্রেডিট হয়েছে 4,20,000 টাকা। আন্তঃপরিবহন হচ্ছে ক্রয় পরিবহন। আন্তঃপরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন। তো ক্রয় পরিবহন এটা ব্যয় 6,000 টাকা। ফেরত, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, ফেরতটা। আমি ফেরত নিয়ে একটু কথা বলি। তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, ক্রয় যখন ডেবিট তাহলে ক্রয় থেকে ফেরত মাইনাস করলে 5,000 টাকা, ক্রয় ফেরত সবসময় ক্রেডিট হবে। আর বিক্রয় যখন ক্রেডিট, তোমাদের মাথায় রাখতে হবে বিক্রয় ফেরত ডেবিট হবে 12,000 টাকা। মানে সেম টু সেম হবে না। অর্থাৎ ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ডেবিট এরকম হবে না। অর্থাৎ ক্রয় যখন ডেবিট 2,90,000 টাকা, তাহলে ক্রয় থেকে অবশ্যই কি বা ক্রয় ফেরত বাদ। তো ক্রয় ফেরত তো ডেবিটে থাকবে না, ক্রয় ফেরত থাকবে ক্রেডিটে। এটা আমাদের মনে রাখতে হবে ভালো করে। এরপর আমরা বিক্রয়, বিক্রয় তো 4,20,000 টাকা ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরতটা হবে ডেবিট থেকে 12,000 টাকা। ওকে, বেতন 9 মাসে। বুঝতে হবে আমাদের কি, বুঝতে হবে আমাদের এই বেতনটা 9 মাসে। কিন্তু বেতন আমরা জানি 12 মাস হওয়ার কথা, 1 বছর, রাইট? 1 বছর হওয়ার কথা, 1 বছর সমান 12 মাস। কিন্তু এখানে দেওয়া হয়েছে কয় মাস? 9 মাস। এখানে দেওয়া হয়েছে কয় মাস? 9 মাস। তো এই 9 মাসের যখন দেওয়া হয়েছে 9 মাসের 54,000 টাকা, তাহলে বুঝতে হবে এখানে আরো 3 মাস কি আছে, কম আছে। তাহলে 3 মাসের টাকাটা আমাদেরকে বের করে অ্যাড করে দিতে হবে, মানে যোগ করে দিতে হবে, কারণ বকেয়া তো, সেজন্য বকেয়া যে, সেজন্য আমাদেরকে কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। আচ্ছা, তো আমরা এটা অঙ্কতে সমাধান দেখবো। আমদানি শুল্ক এটা ব্যয়, মনিহারি এটা ব্যয়, বিজ্ঞাপন এটা ব্যয়, প্রাপ্য বিল এটা সম্পদ। ওকে, তারপর মোট টাকা হচ্ছে 4,35,000 টাকা, 4,35,000 টাকা। এখানে এরপর সমন্বয় গুলো আমরা একটু আলোচনা করি। 1 নম্বর সমন্বয় কি বলছে? সমাপনী মজুত পণ্য ক্রয় মূল্য কত? 40,000 টাকা, বাজার মূল্য 2,000 টাকা বেশি। ওকে, অর্থাৎ ক্রয় মূল্য কিনতে গেলে 40,000 টাকা লাগবে। আর এটা যদি আমরা বাজার থেকে, বাজারে এটার মূল্য দেখে, প্রাইস দেখে, তাহলে 2,000 টাকা বেশি, মানে 42,000 টাকা হবে। আচ্ছা, তাহলে আমরা 40,000 টাকা ধরে কাজ করবো। সমাপনী মজুত পণ্য দুইটা দেওয়া থাকবে অঙ্কের মধ্যে। দুইটা দেওয়া থাকলে আমাদেরকে যেটা ছোট ওইটা ধরে কাজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর যদি একটা দেওয়া থাকে, একটা এটা ধরে কাজ করতে হবে। তো কোনো কোনো অঙ্কের মধ্যে একটা দেওয়া থাকবে, আমরা একটা ধরে কাজ করব। আর কোনো কোনো অঙ্কের মধ্যে দুইটা দেওয়া থাকবে, আমরা দুইটার থেকে যেটা ছোট ওইটা ধরে কাজ করবো। ওকে, প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে বলতেছে যে 500 টাকা মনিহারি অন্তর্ভুক্ত আছে, এটা একটা সমস্যা, মানে সমন্বয়। ওকে, এই 500 টাকা প্রারম্ভিক মজুতের মধ্যে কি আছে, অন্তর্ভুক্ত আছে। তো প্রারম্ভিক মজুত থেকে এটা মাইনাস করে দেবো, এই 500 টাকাটা। ওকে, আবার 500 টাকা প্রারম্ভিক থেকে মাইনাস করবো, তো মাইনাস করলে তো হবে না, এই 500 টাকাটাকে আবার
মনিহারির সাথে কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। মানে প্রারম্ভিক থেকে মাইনাস মনিহারির সাথে এটা কি করতে হবে, যোগ করতে হবে, যাতে মনিহারি মনিহারি মিলে যায়। ওকে, প্রারম্ভিক থেকে সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আচ্ছা, সম্ভাব্য ক্রেতা মানে উনি দোকানদার, উনি আশা করতেছে এইসব কাস্টমাররা আমার রেগুলার হবে, নিয়মিত আসবে, আমার খুবই ঘনিষ্ঠ মানুষ, ওদের মাঝে যদি আমি বিনামূল্যে কোনো কিছু দিই তাহলে ওরা খুশি হবে এবং ওরা কাস্টমার নিয়ে আসবে আমার জন্য। ওকে, তো সেজন্য উনি একটা আশা নিয়ে ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিতরণ করে দিচ্ছে বিনামূল্যে, কোনো টাকা নেই নেই। এটা এক ধরনের বলতে গেলে প্রচার, মানে ওনার এই দোকানের প্রচার করতেছে ফ্রিতে, মানে পণ্যের বিনিময়ে পণ্যের মাধ্যমে দোকানের একটা বিজ্ঞাপন হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা পণ্যের নামে তো কোনো হিসাব হয় না, এই পণ্যের নামে কোনো হিসাব যখন হয় না, পণ্যের নামে কি হয়, ক্রয় হিসাব। তাহলে এই ক্রয় থেকে 6,000 টাকা কি করতে হবে, মাইনাস করতে হবে। ওকে, ক্রয় থেকে 6,000 টাকা মাইনাস, কাম ক্রয় থেকে কমে গেছে, যে পণ্যগুলো মানুষকে দিয়ে ফেলছে, তো এই বিতরণ করে ফেলছে, তার কারণে কমে গেছে না, তাহলে ক্রয় থেকে 6,000 টাকা মাইনাস। এবং বিনামূল্য পণ্য বিতরণ বলছে না, এটা তো এক ধরনের বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের সাথে 6,000 টাকা কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। মানে ক্রয় থেকে মাইনাস বিজ্ঞাপনের সাথে যোগ, আর এটা মনিহারি প্রারম্ভিক মজুত পণ্য থেকে মাইনাস মনিহারির সাথে যোগ। ওকে, এরপর বলছে বহন খরচ কত, 3,000 টাকা বকেয়া। তা আমরা যে বহন খরচটা আছে ওইটার সাথে 3,000 টাকা যোগ করে দিতে হবে। ওকে, আর পক্ষান্তরে শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম। এই শুল্ক যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমদানি শুল্ক, আমদানি শুল্ক থেকে 1,000 টাকা মাইনাস করে দিতে হবে, কারণ অগ্রিম মানে বেশি। অগ্রিম শব্দ অর্থ হচ্ছে বেশি, বেশি হলে মাইনাস করে দিতে হয়, আর বকেয়া থাকলে যোগ করতে হয়। ওকে, আমরা এবার আমাদের প্রশ্নতে যাই। উপযুক্ত তথ্য হতে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। নিট বিক্রয়, আমরা একটা শার্ট আমি তোমাদেরকে মুখস্থ করেছিলাম। শার্টটা হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বার্তা যোগ অলিখিত বিক্রয়, এরকম একটা শার্ট তোমাদেরকে শিখেছিলাম। ওকে, এই এই বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক্রয় বার্তা অলিখিত বিক্রয় যোগ করলে তাহলে নিট বিক্রয়, এই এতটুকু দিয়ে আমাদের শেষ হবে আশা করি। আমরা এবার এই আমরা একটু দেখি। ওকে, করার জন্য আমরা লিখবো নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় লিখে আমরা একটা বক্স, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। ওকে, এতটুকুই দেবো, কারণ কত, এটাতে 2 নাম্বার পাওয়া যাবে, এর থেকে বেশি বক্স দেওয়ারও প্রয়োজন না, আর এটাতে বেশি ঝামেলাও থাকবে না আশা করি। ওকে, এখন আসো, এখানে বলা হয়েছে নেট বিক্রয়, তো বিক্রয় থেকে আমাদের বিক্রয়, নেট বিক্রয় বের করতে হবে, প্রথমে আমাদেরকে বিক্রয় লিখতে হয়। এই বিক্রয় আছে কত, 4,20,000 টাকা। আমরা দেখে দেখে লিখবো 4,20,000 টাকা। আচ্ছা, আমরা বিক্রয় থেকে কি বলছি, বিক্রয় ফেরত মাইনাস। আচ্ছা, বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় ফেরত তো আর ক্রেডিট হয় না, বিক্রয় ফেরত হয় কি, ডেবিট। তাহলে এই ফেরত দেখো, ফেরত বরাবর 12,000 টাকা কে ডেবিট আছে, এই ডেবিট 12,000 টাকা মাইনাস করে দেবো। ওকে, 4,20,000 থেকে আমরা কত, অর্থাৎ 12,000 টাকা যখন আমরা মাইনাস করে দেবো, আর আমাদের 4,08,000 টাকা থাকবে। এইটাই হচ্ছে নিট বিক্রয়, এতটুকু শেষ। এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার এই বার্তা কোথায়, এই অলিখিত বিক্রয় কোথায়? হ্যাঁ, এগুলো আমাদের এখানে নেই, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো থাকলে আমরা করবো, না থাকলে আমরা দেবো না। এতটুকু উত্তর শেষ, এটা 2 নাম্বার। অনেকে মনে একটা প্রশ্ন, এখানে বারটা আছে, এই বারটা 7,000 টাকা, 10,000 টাকা, হ্যাঁ এটা হবে না কিন্তু, এটা হচ্ছে এরকম বারটা লেখা থাকলে এটাকে ধরতে হয় প্রদত্ত বার্তা আর প্রাপ্ত বার্তা। ওকে, মানে ডেবিটেরটাকে ধরতে হবে প্রদত্ত, এটাকে প্রদত্ত ধরতে হবে, আর এটাকে প্রাপ্ত ধরতে হবে। এটা হচ্ছে আয়, এটা হচ্ছে কি, ব্যয়। এটা কিন্তু বিক্রয়ের সাথে সম্পর্ক না, বিক্রয়ের সাথে সম্পর্ক থাকলে এখানে বলে দিত কারবারি বার্তা বা বিক্রয় বার্তা বা ক্রয় বার্তা, এভাবে বলতো, কারবারি বার্তা বলতো, না হয় বিক্রয় বার্তা, না হয় ক্রয় বার্তা, এভাবে বলতো। কিন্তু এখন শুধু বলছে অনলি বার্তা। তো বার্তা বললে মনে মনে ধরে নিতে হবে যে এটা প্রদত্ত আর প্রাপ্ত, আর কোনো কথা নেই। আর ডেবিটে থাকলে প্রদত্ত ধরবো, ক্রেডিটে থাকলে আমরা প্রাপ্ত ধরবো। ওকে, সেই জন্য এটা এখানে আসেনি। তো বিক্রয় থেকে বিক্রয় ফেরত মাইনাস করে নিট বিক্রয় পাওয়া গেছে। এখন আমাদের পরবর্তী অঙ্কটা আমরা দেখি। এখানে বলছে রিমঝিম এন্টারপ্রাইজের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয়, এই দেখো, আমি বিক্রিত পণ্যের ব্যয়ের সারটা একটু বলে দিই তোমাদেরকে। বিক্রিত পণ্যের ব্যয়ের সারটা হচ্ছে যে প্রথমে আসবে প্রারম্ভিক মজুত পণ্য। ওকে, তারপর আসবে ক্রয়, ক্রয় থেকে ক্রয় ফেরত, ক্রয় বার্তা, অলিখিত ক্রয়, এগুলো খাস করবো, যোগ বিয়োগ করবো। তারপর নিট ক্রয় বের হবে, আমদানি শুল্ক, ডকসাস, জাহাজ ভাড়া, ক্রয় পরিবহন, এগুলো আমরা কি করব, কাজ করব। কাজ করার পর আমরা এরপর আমরা কি করব,
এই সবগুলো যোগ করে সমাপনী মজুত পণ্য মাইনাস করবো বিক্রিত পণ্যের ব্যয় শেষ। এতটুকু। তো আমরা অঙ্কটা একটু দেখি এবার। হ্যাঁ, আমাদের প্রথমে এখানে লিখতে হবে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। তারপর আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে বিবরণ, বিস্তারিত টাকা, বিস্তারিত। অনেকে বলবে স্যার এখানে দুইটা বক্স কেন? এরকম অঙ্কের মধ্যে তো তিনটা বক্স দেওয়ার কথা ছিল। না, কারণ এটা বিক্রিত পণ্যের ব্যয়ের কথা বলছে, আমাদেরকে বিশদায় বিবরণীর কথা বলে নাই। বিশদায় বিবরণীর কথা বললে তাহলে এখানে তিনটা বক্স লাগবে। এখন তো অনলি কি বক্সে শুধু বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে দুইটা দিলেই যথেষ্ট হবে। বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। ওকে। আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমরা চার্টের মধ্যে শিখেছিলাম প্রথমে কি আসবে, সর্বপ্রথম প্রারম্ভিক মজুত পণ্য। এই সর্বপ্রথম প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এই 30,000 টাকাটা আমরা প্রথম বক্সে লিখবো, লিখে ফেললাম। এখন এখানে আমরা একটু সমন্বয়ে চলে যাই। 2 নাম্বার সমন্বয়ে বলছে যে প্রারম্ভিক মজুতের মধ্যে 500 টাকা মনি হারিয়েছে। এই প্রারম্ভিক মজুতের মনি, এই 30,000 টাকার মধ্যে 500 টাকা কি আছে, অন্তর্ভুক্ত আছে বলছে ওরা। তো অন্তর্ভুক্ত থাকলে মাইনাস করতে হবে। তো এই 30 থেকে 500 টাকা মাইনাস করবো, আর থাকবে 29,000 কত, 500। তাহলে এটাই হচ্ছে প্রকৃত প্রারম্ভিক মজুত পণ্য। এটাতে কিন্তু ভেজাল ছিল, এই ভেজালটা আমরা মুক্ত করে আমরা ফাইনালি প্রারম্ভিক মজুত পণ্য 29,500 টাকা পেয়েছি। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? একটু কাইন্ডলি একজনে বলো, শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী যাই। আমাদের মজুত পণ্যের কাজ শেষ, এখন আমরা যাব ক্রয়। আমরা যাব কি, ক্রয়। ক্রয় হচ্ছে কত, ক্রয় যখন প্রথমে, তাহলে আমাদের লিখতে হবে, ক্রয় লিখতে হবে 2,90,000 টাকা। ক্রয় কত, 2,90,000 টাকা লিখে ফেলছি আমরা। আচ্ছা, বিক্রয় থেকে যখন বিক্রয় ফেরত মাইনাস করছে, অবশ্য ক্রয় থেকে কি বাদ, ক্রয় ফেরত। এই ক্রয় যখন ডেবিটে, ক্রয় কত আছে, 2,90,000 ডেবিটে না, তো ক্রয় ফেরত থাকবে যে সবসময় ক্রেডিটে, বিপরীত। এই দেখো ফেরত বরাবর যে 5,000 টাকা ক্রেডিট আছে, এটাই হচ্ছে ক্রয় ফেরত। ওকে, এটাই আমরা মাইনাস করবো কত থেকে, 2,90,000 থেকে 5,000 টাকা মাইনাস করলে নিচেটা বসাবো যে আমরা 2,85,000 টাকা। ওকে, এতটুকু শেষ। এরপর আমরা একটু সমন্বয়ে চলে যাই। 3 নাম্বার এখানে কি বলছে দেখো, সমন্বয়ে 3 নাম্বারে বলছে সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ওকে, বিনামূল্যে পণ্য বিতরণ করছে 6,000 টাকা। তাহলে পণ্য তো, পণ্য নামে কোন হিসাব হয় না, পণ্য নামে কি হিসাব হয়, ক্রয় হিসাব। আচ্ছা, ক্রয় থেকে পণ্য বিতরণ করলে তো পণ্য অটোমেটিকলি কমে যাবে, ব্যয় হবে, লস হবে। সেজন্য এটাও কি মাইনাস, এটাকে মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ। এই দেখো 2,85,000 থেকে 6,000 টাকা কি মাইনাস। 6,000 টাকা মাইনাস করলে আর থাকে 2,79,000 টাকা। ওকে, এখন তোমরা অনেকে বলবা স্যার বার্তা কোথায়, অলিখিত ক্রয় কোথায়? হ্যাঁ, এগুলো নেই, এগুলো এখানে নেই, নেই বিদায় আমরা দিই নাই। ওকে, আমরা এটা হচ্ছে নিট ক্রয়, 2,79,000 টাকাটাই হচ্ছে আমাদের নিট ক্রয়। ওকে, ভালো কথা। এরপর আমরা চলে যাই আন্ত পরিবহন। আন্ত পরিবহন মানে কি পরিবহন, ক্রয় পরিবহন। আমরা চকের মধ্যে শিখেছি ক্রয় পরিবহন অথবা আন্ত পরিবহন। আমদানি শুল্ক, টক্সাস, জাহাজ ভাড়া, এভাবে শিখেছিলাম। এই আন্ত পরিবহন মানে ক্রয় পরিবহন। এটা ভালো করে শিখে নাও। আন্ত পরিবহন মানে হচ্ছে কি, ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন কত আছে, 6,000 টাকা, লিখলাম 6,000 টাকা। ওকে, এইখানে একটা সমন্বয় বলছে যে বহন খরচ 3,000 টাকা বকেয়া। এর মানে আমার বহন খরচ আরো বেশি আসার কথা, কিন্তু আমি দিচ্ছি মাত্র 6,000 টাকা। তো 3,000 টাকা আমি যখন দিই নাই, তো 3,000 টাকা আমি খেয়ে বসে থাকতে পারবো না? অবশ্যই টাকাটা দিয়ে দিতে হবে, অবশ্যই টাকাটা আমাকে দিতে হবে। তো দিতে যখন হবে, আমি 3,000 টাকা অবশ্যই যোগ করে দেবো, বকেয়া। আর এইসব অঙ্কের মধ্যে বকেয়া সবসময় কি হয়, যোগ হয়। মানে আর্থিক বিবরণীর অঙ্কগুলোতে বকেয়া যোগ হয়, অগ্রিম কি হয়, মাইনাস হয় বিশদের বিবরণীতে। ঠিক আছে, তো আমরা আন্তঃপরিবহন 6,000 টাকা, এখানে 3,000 টাকা বকেয়া আছে, এই বকেয়া যোগ বকেয়া লিখে দেবো 3,000 টাকা। যোগ করলে কত হবে, 6,000 যোগ 3,000 কত হবে, 9,000 টাকা। ওকে, আমরা পরিবহন নিয়ে ভেজাল ছিল, সমাধান করছি। এবার আসো আমদানি শুল্ক আসবে। এরপরটা কি, আমদানি শুল্ক। আমদানি শুল্ক কত, 5,000 টাকা। আমদানি শুল্ক কত, 5,000 টাকা। এটা আমরা লিখবো আমদানি শুল্ক প্রথম বক্সে। ওকে, লেখার পর এইখানে একটু দেখো, পক্ষান্তরে শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম, মানে 1,000 টাকা বেশি দিয়ে ফেলছে। যে এখানে যে 5,000 টাকা শুল্ক দিচ্ছে, তার মধ্যে 1,000 টাকা এমনি বেশি আছে। তো বেশি যখন আছে, এটা নিয়ে ফেলতে হবে।
ওকে, তো বেশিটা আমরা নিয়ে ফেলবো মাইনাস, কারণ এটা বেশি মানে 1 বছরের বাইরে দিয়ে ফেলছে, তো 1 বছরের বাইরে তো আমরা দিতে পারবো না, অবশ্যই কমে ফেলতে হবে। তো কমাতে হলে আমাদেরকে মাইনাস করতে হবে, সেই 5,000 টাকা থেকে মাইনাস অগ্রিম দিয়ে 1,000 টাকা মাইনাস করে দেবো, তাহলে আমাদের আজ থেকে 4,000 টাকা। এই দেখো, এবার আমরা একটু বলি, 29,500 হচ্ছে মজুত পণ্য, ক্রয় হচ্ছে 2,79,000 টাকা, আর 9,000 টাকা হচ্ছে আন্তঃপরিবহন আমদানি শুল্ক কত, এই 6,000 টাকা। এগুলো সবগুলো বিক্রিত পণ্যের আইটেম। ওকে, এখানে কিন্তু আরো যে টক্সাস বাদ পড়ে গেছে, জাহাজ ভাড়া বাদ পড়ে গেছে। ওকে, তো এগুলো আর নেই, এক কথা এগুলো নেই বিধায় আমরা আনতে পারতেছি না, তো আমরা সবগুলো যোগ করবো। এই যেমন একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা যোগ করে 3,21,500 হবে। 3 লক্ষ কত? তো সর্বশেষ আমরা কি বলছিলাম, বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে সর্বশেষ সমাপনী মজুত পণ্য মাইনাস করতে হয়, এটা বলছিলাম নাকি বলি নাই, তোমরা বলো, শখের মধ্যেও আছে, একজনে বলো। জি স্যার। ওকে, সমাপনী মজুত পণ্য যখন মাইনাস করতে বলছি, সমাপনী মজুত পণ্য মাইনাস করতে হবে। আচ্ছা, সমাপনী মজুত পণ্য কোথায় পাবো? এই সমন্বয়ের 1 নম্বরে। দেখো, সমাপনী মজুত পণ্য ক্রয় মূল্য 40,000 টাকা, বাজার মূল্য কিন্তু 2,000 টাকা বেশি, মানে 42,000 টাকা। তো 42,000 টাকা বড় নাকি 40,000 টাকা বড়? তো বড় যেটা ওইটা আমরা তো নিতে পারবো না, আমরা নিতে বলছি ছোটটা। ছোট কোনটা? 40,000 টাকা। তো 40,000 টাকা মাইনাস করবো, 40,000 টাকা বসাই, 3,21,000 থেকে 21,500 থেকে 40,000 টাকা মাইনাস করলে 2,81,500। এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, আমরা কি বুঝতে পেরেছি বিক্রিত পণ্যের ব্যয়টা? এখন অনেকে মনে প্রশ্ন, স্যার নিট বিক্রয় থেকে মাইনাস করবেন না? হ্যাঁ, আমাদের প্রশ্ন নিট বিক্রয় থেকে মোট মুনাফার কথা বলে নাই তো, আমাদেরকে বলছে শুধু বিক্রিত পণ্যের ব্যয়ের কাজটা করতে বলছে, সেই জন্য আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের কাজটা করলাম। ওরা যদি আমাদেরকে প্রশ্নের মধ্যে বলতো মোট মুনাফা, তখন আমরা কি করতাম জানো? এই 4 লক্ষ কত আছে, 8,000 আছে না কতে, এটার থেকে এই 2,81,500 টাকা বের করতাম, বিক্রিত পণ্যের ব্যয়টা, তখন আমাদের মোট মুনাফা বের হতো। ওকে, আমরা পরবর্তী অঙ্কতে একটু যাই তাহলে। প্রশ্নটা আমি আবার দেখাচ্ছি, কারণ এর পরবর্তী অঙ্কটার জন্য প্রশ্নটা আবার লাগবে। ওকে, প্রশ্নটা আবার আসছে, আমরা এখন শেষ অঙ্কটা দেখি, কোন নাম্বার? মোট মুনাফা 1,26,500 টাকা ধরে, ওরা কিন্তু মোট মুনাফা আমাদেরকে বলে দিছে 1,26,500 টাকা। এটা বলছে এটা ধরে বিশদের বিবরণী প্রস্তুত করো, মানে বাকি অংশটা কাজ করো, বাকি অংশটার কাজ বের করে উত্তরটা বের করতে বলছে। তো আমরা এখন উত্তরটা বের করবো। উত্তরটা বের করার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে, এখন যখন আমাদের বিশদের বিবরণীর কথা বলছে তখন আমাদেরকে এভাবে লিখতে হবে, রিমঝিম এন্টারপ্রাইজের বিশদের বিবরণী এবং 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। ওকে, আমরা এখন এই অঙ্কটা একটু দেখি। এটাই হচ্ছে অঙ্ক মূলত। এই আমাদেরকে তো মোট মুনাফা ওরা বলে দিচ্ছে প্রশ্নের মধ্যে, দেখো গতে মোট মুনাফা 1,26,500, আমরা দেখে দেখে লিখে ফেলবো। মোট মুনাফা 1,26,500, এটা প্রশ্নে প্রদত্ত মানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এই গ নাম্বারই। ওকে, এই দেওয়ার পর আমরা বাদ পরিচালন ব্যয়, তারপর দিতে হবে কি, বাদ পরিচালন ব্যয়। পরিচালন শব্দ অর্থ হচ্ছে যে যেগুলো নিয়মিত হয়, যে খরচগুলো কি হয়, প্রত্যেক দিন হয়, সব সময় প্রতিদিন, যে খরচগুলো না করলে ব্যবসা অচল হয়ে যাবে, মানে প্রতিদিন চলবে, প্রতি মাসে মাসে চলবে, এই ধরনের খরচগুলোকে পরিচালন ব্যয় বলে। তো পরিচালন ব্যয় দিকে এটা আইটেম, বাদ পরিচালন ব্যয় এটা হচ্ছে কি আইটেমের নাম। ওকে, অর্থাৎ একটা মানে কিসের নাম, একটা কাজের নামেরই। এই কাজটা আমরা এখন বিস্তারিত এই কাজগুলো আমরা নিচে করবো। প্রথমে আসবে বাদটা। এই বারটা দেখো, খুব ইম্পর্টেন্ট শব্দ বলছি, বারটা হচ্ছে দুইটা, এখানে 7,000 টাকা একটা, 10,000 টাকা একটা। বুঝতে হবে বারটার পাশে কোনো কিছু নিয়ে, মানে তাহলে বুঝতে হবে একটা প্রদত্ত বার্তা আর একটা হচ্ছে প্রাপ্ত বার্তা। প্রদত্ত মানে যেটা তোমার কাছ থেকে যাবে যাবে, তো তোমার কাছ থেকে গেলে তো ব্যয়, তাহলে 7,000 টাকা অবশ্যই ডেবিটে, তাহলে মানে বুঝতে হবে 7,000 টাকাটা ব্যয়, তার কারণে এটা কি ডেবিট। ওকে, আর 10,000 টাকাটা তোমার কাছে পাওয়া গেছে, তুমি পাইছো, তার কারণে এটা তোমার আয়। আচ্ছা, তাহলে ব্যয়টা আগে লিখতে হবে, কারণ এটা তো পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে পার্টটা লিখবো 7,000 টাকা, কোনো ভেজাল নেই, সরাসরি কোথায় চলে গেছে, মিডল বক্সে। ওকে, এবার আমরা বেতন নিয়ে একটু আলোচনা করি। বেতন 9 মাসে 54,000 টাকা, বেতন 9 মাসের কত, 54,000 টাকা। তো আমাদের বেতন লিখবো আগে, বেতন এই 54,000 টাকা। ওকে, এখন লেখার পর প্রশ্ন হচ্ছে যে এখানে তো 9 মাস ওরা উল্লেখ করে দিছে, এর মানে আরো কয় মাস দেয় নাই, 3 মাস। তো 3 মাসের টাকাটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা এই যে 54,000 টাকা, এটা কয় মাসের জন্য দিছে, 9 মাসের জন্য। 54,000 টাকাটা হচ্ছে
9 মাসের জন্য। এই 54কে 9 দিয়ে গুণ করে ভাগ করে ফেলো। 6 নং 54 না? তাহলে এক মাসে কত হাজার টাকা আসতেছে? 6,000 টাকা। 54কে যখন 9 দিয়ে ভাগ করবা, 6 নং কত হবে? 54, অর্থাৎ 6,000 টাকা আসবে। ওকে, এখন 6,000 টাকা তো এক মাসের টাকা। তো আমাদের এখানে কয় মাস? এখানে তো 3 মাস। আরো কয় মাস? 3 মাস না? 9 মাস দিলে আর 3 মাস। তো 3 দিয়ে 6,000কে গুণ করো না। 300 কত? 18,000 টাকা। মানে আরো 18,000 টাকা বকেয়া আছে। এই যুগ বকেয়া কত? 18,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ 54কে এই 9 দিয়ে ভাগ করবা। ভাগ করলে এক মাসের টাকা বের হবে। ওই যত মাস বকেয়া তত দিয়ে গুণ করে দিবা। 3 মাস বকেয়া 3 দিয়ে গুণ করলে 318,000 টাকা, যোগ বকেয়া দিকে 18,000 টাকা লিখে দিবা। এবার 54 আর 18 যোগ করলে 72,000 টাকা। অর্থাৎ বেতন নিয়ে সমস্যাটা সমাধান করা শেষ। এবার আমরা একটু মনিহারিতে যাই। এই মনিহারি কত আছে? মনিহারি আছে 4,000 টাকা। মনিহারি কত? 4,000 টাকা। তোমাদেরকে একটা কথা বলছিলাম কিছুক্ষণ আগেও, এই প্রারম্ভিক মূল্য উৎপন্ন থেকে 500 টাকা মাইনাস করলে এই 500 টাকাটা আবার মনিহারির সাথে কি করতে হবে? যোগ করে দিতে হয়। এরকম একটা কথা বলছি। মানে এই 500 টাকা প্রারম্ভিক থেকে মাইনাস করবা, ভালো কথা। আবার এই 500 টাকাটা কিন্তু মনিহারির সাথে কি করতে হবে? এ যোগ করতে হবে। কারণ এটাও মনিহারি, এটাও কি মনিহারি। সেজন্য আমরা প্রথমে দেওয়া মিনিটটা লিখি। মনিহারি কত? 4,000 টাকা। এই 500 টাকাটা যোগ প্রারম্ভিক মনিহারি লিখে আমরা যোগ করে দেবো। তাহলে 500 যোগ কত? 4,000। 4,000 অর্থাৎ কত হয় আমাদের? 4,500। ওকে, আমরা এরপর দেখতে পাচ্ছি বিজ্ঞাপন। এরপর আমরা কি দেখতে পাচ্ছি? বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। বিজ্ঞাপন আছে কত? 12,000 টাকা। বিজ্ঞাপন আছে কত? 12,000। দেখো, এই বিজ্ঞাপন আছে কত? 12,000। আচ্ছা, বিজ্ঞাপন আমরা লিখবো 12,000। তোমাদেরকে না বলছিলাম ক্রেতাদের মাঝে 6,000 টাকা পণ্য বিতরণ করলে এটা এক ধরনের বিজ্ঞাপন। দোকানে প্রচারণা হয় ফ্রিতে, মানে পণ্যের বিনিময়ে প্রচারণা হচ্ছে। তো এটাও তো এক ধরনের বিজ্ঞাপন। তাহলে এটাও বিজ্ঞাপন, 12,000 টাকাটা। আবার এখানে 6,000 টাকা বিনামূল্যে পণ্য বিতরণ করছে, এটাও কি বিজ্ঞাপন। তাহলে এর মানে বিজ্ঞাপন বিজ্ঞাপন কি হবে? যোগ হবে। এই তার জন্য তাতে 12,000 টাকার সাথে 6,000 টাকা যোগ। এই দেখো, বিজ্ঞাপন 12,000 টাকা যোগ বিনামূল্যে পণ্য বিতরণ 6,000 টাকা। তাহলে কত হলো? 12 যোগ করলে 18,000 টাকা। ওকে, আমরা একটা একটা কিন্তু পেয়ে গেছি। দেখো, এটা একটা ঝামেলা, সমাধান করলাম। এটাও একটা ঝামেলা, সমাধান করলাম। এটাও একটা ঝামেলা, সমাধান করলাম। শুধু বারটা নিয়ে কোনো ঝামেলা হয় না। বারটা টাকা, তো আমরা একটা, দুইটা, তিনটা, চারটা টাকা যোগ করে ফেলবো। যোগ করলে 1,01,500। এই টাকাটার নাম হচ্ছে 1,01,500, নাম হচ্ছে পরিচালন ব্যয়। ব্যয় কখনো যোগ হতে পারে না। অঙ্কেতে ব্যয় কখনো কি হবে না? যোগ হবে না। ব্যয় যখন বলছে অবশ্যই মাইনাস। কার থেকে মাইনাস? ওই উপর থেকে। দেখো, 1,26,500 থেকে 1,01,500 আমরা কি করে দেবো? বিয়োগ করে দেবো। বাদ। বাদ করলে আর থাকে আমাদের 25,000 টাকা। এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। এটার নাম কি দিতে হয়? পরিচালন মুনাফা। এবার আসো, এই যে পাঠটার মধ্যে আমরা 7,000 টাকা নিয়ে আলোচনা করছিলাম। আমরা বলছিলাম না, পাঠটা এরকম লেখা থাকলে একটা প্রদত্ত বার্তা আর একটা হচ্ছে প্রাপ্ত বার্তা। প্রদত্ত বার্তা ব্যয়ের মধ্যে যায়, এই সেজন্য এটা ব্যয়ের মধ্যে আসছে 7,000 টাকা। আর তুই 10,000 টাকাটা তো আয়। এটা আয়ের মধ্যে দিতে হবে না, সেজন্য আমরা নিচে গিয়ে লিখবো যোগ অন্যান্য আয়। যোগ কি লিখবো? অন্যান্য আয়। অন্যান্য আয় লিখে বাট্টা প্রাপ্তি লিখে ওই 10,000 টাকাটা লিখে দেবো। যে 10,000 টাকা আয়ের মধ্যে আছে, এই আয়ের মধ্যে লিখে ফেলছি। দেখো, আয় যোগ হয়। আয় অঙ্কের মধ্যে সবসময় কি হয়? যোগ হয়। তাহলে আমরা যোগ করে দিলাম কত? 10,000 টাকা। ওকে, তাহলে 25-এর সাথে 10 দিলে 35,000 টাকা। এটাই হচ্ছে নেট মুনাফা। এবার আমরা কি বুঝতে পেরেছি? এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটা বিষয় খেয়াল করো। এইখানে প্রশ্নটা দেখো, নেট বিক্রয়, বিক্রিত পণ্য ব্যয় এবং কি বলছে বিষয়, তিনটা মিলে কিন্তু একটা অঙ্ক হয়েছে। যে একটা অঙ্ককে ওরা 3 ভাগ করছে। মানে মালিকানা সত্ত্বে অঙ্ক করতে হয় না এখানে, আর্থিক অবস্থা বিবরণীও কি করতে হয় না। ওরা এই নেট বিক্রয়ও বিশদ বিবরণীর কাজ, বিক্রিত পণ্য ব্যয়ের বিশদ বিবরণী, তারপর মোট মুনাফা ধরে আর বাকি অংশ এটাও বিশদ বিবরণী। তার মানে একটা অঙ্ককে ওরা 3 ভাগ করে গত দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু দেখো তোমরা, এই প্রাপ্য বিলের কোথাও কাজ হয় না। দেখছো 15,000 টাকা। কোনো অঙ্কের মধ্যে আমি এটা নিয়ে আলোচনা করি নাই। কেন করি নাই? কারণ প্রাপ্য বিলটা হচ্ছে সম্পদ। তো সম্পদ তো আর্থিক অবস্থার বিবরণ দিতে, যাক, তাহলে এখানে তো বিশদ বিবরণী, বিশদ বিবরণীতে আয় ব্যয় আসবে। তো আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো একটু জানাও তো আমাকে। Yes, sir. ওকে, Yes, sir. তোমরা একটু লাইনে Yes, sir. হম, ধন্যবাদ সবাইকে। তোমরা একটু লাইনে থাকো। ওকে, এই এরপর আমরা দেখি। থ্যাংকস ফর ওয়াচিং।